হুবহু তটিনীর মতো দেখতে অন্য একটি মহিলাকে দেখে অবাক হয়ে যায় পরশুরাম ও তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিতের পর্দা ফাঁস করে সেখান থেকে বেরিয়ে যায় সবাই। এরপরে কর্ণ চ্যাটার্জির বাড়িতে চলে আসে পরশুরাম, তটিনী ও মহিতোষ বাবু। সেখানে এসে আগে থেকে সব গুটিয়ে সাজিয়ে রাখে। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি ও আরাধ্যা তিনজনে যখনই বাড়ি ফিরে ঠিক তখনই ছায়ার মতো একজন কথা বলতে শুরু করে। এটা দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কে? এভাবে এভাবে আড়াল থেকে কেনই বা কথা বলছো? তখনই দেখা যায় এ কথা শুনে তটিনী বলতে থাকে, আমি যেই হই না কেন আপনার পর্দা ফাঁস হবে। এখন তো একটা মাত্র পর্দা ফাঁস হয়েছে, তাই না? ঠিক তখনই পরশুরাম বলে উঠে, কথায় আছে না, কান টানলে মাথা আসে, ঠিক সেভাবেই কানটা টেনেছি, এবার তো মাথাকে আসতেই হবে। এরপরে দেখা যায় তটিনী বেরিয়ে আসে। তটিনীকে দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। তখনই মহিতোষ বাবু বলতে থাকে, আপনারা যেভাবে নাটকটা সাজিয়েছেন ঠিক সেভাবে আমরাও একটু সাজিয়ে দেখলাম, দেখি কেমন হয় নাটকের শেষটা। আপনি নাটকটা তো শুরু করেছেন, তাই না? শেষটা না হয় আমরাই করি। এ কথা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এসব কি বলছেন আপনি? আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তটিনীর তো জেল কাস্টাডি হয়েছিল, তবে তটিনী কি করে বেরিয়ে এলো? তখনই তটিনী হাসতে থাকে আর বলতে থাকে, আমরা আমরা ইন্টেলিজেন্ট অফিসার, আর আমাদের আমাদের এভাবে এত সহজে ফাঁসিয়ে দেবেন মিস্টার চ্যাটার্জি? এটা এতটাও সহজ নয়। এবার তো আপনাকে জেলের ঘানি টানতে হবে। সমস্ত প্রমাণ আমরা জোগাড় করে ফেলেছি। এবার কাল সকালে আপনার হিয়ারিং এর দিনেই আপনাকে কোর্টে তোলা হবে। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায়। তখন তটিনী সব কথা সেখানে সেরে সুরে চলে আসে। এরপরে দেখা যায় এই মনিটরের মধ্যে তটিনীর মতো একজন মহিলাকে দেখায় বলরাম পরশুরামকে বলতে থাকে, দেখ তো পরশুরাম, তুই এই মহিলাকে চিনতে পারিস কিনা? এরপরে দেখা যায় পরশুরাম তটিনীকে দেখে অবাক হয়ে যায়, বলতে থাকে, তার মানে তটিনী ওখানে কি করছে? ওখানে তো নন্দিনী মুখার্জি, তটিনী, তারপরে কবির চ্যাটার্জি, কর্ণ চ্যাটার্জি সবাই আছে। তবে কি তটিনীও আমাদের সঙ্গে বেইমানি করলো? এরপরে দেখা যায় তখনই শিবপ্রসাদ সেখান থেকে সেই বারে চলে যায়। সেখানে গিয়ে তটিনীকে ফোন করে, কিন্তু তটিনী ফোন রিসিভ করে, সেখানে থাকা মেয়েটা কোনোভাবে ফোন রিসিভ করে না। তখনই পরশুরামের সন্দেহ জেগে যায়। তখনই পরশুরাম বলতে থাকে, কোথায় তুমি? তখনই তটিনী বলতে থাকে, কেন? আমি তো বাড়িতেই আছি। কেন, কি হয়েছে? তুমি কি কোনো কিছু নিয়ে টেন্স? তখনই তটিনীকে আসতে বলে শিবপ্রসাদ। সেই ঠিকানা অনুযায়ী তটিনী পৌঁছে যায়। সেখানে গিয়ে সেম চেহারার আরেকটি মহিলাকে দেখে অবাক হয়ে যায় তটিনী আকাশ থেকে পড়ে। তটিনী বলতে থাকে, এটা কি করে হতে পারে? এটা কিছুতেই হতে পারে না। এই মেয়েটা কে? এটা তো দেখছি সেম আমার মতোই দেখতে। একে একে কে নিয়ে এলো? তখন এ কথা শুনে দেখা যায় নন্দিনী মুখার্জির কথা বলতে থাকে পরশুরাম বলতে থাকে, এখানে তোমার বোন নন্দিনী মুখার্জি, আরো অনেকেই আছে। তবে এই মেয়েটিকে সেম তো তোমার মতোই। আমি তো প্রথমে তোমাকেই ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তোবা ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করেছো। তখন তটিনী বলতে থাকে, তুমি এটা কি করে ভাবলে যে আমি ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করব? এটা কি কখনো হবার? কখনো কি তটিনী ডিপার্টমেন্টের সঙ্গে বেইমানি করতে পারে? আমি তো কখনোই নিজের পেশার সঙ্গে বেইমানি করতে পারবো না। তখন এই শিবপ্রসাদ বলতে থাকে, আমি ভেবেছিলাম এক মুহূর্তের জন্য, কিন্তু পরে আমি বুঝতে পারি যে তুমি কিছুতেই এই বেইমানিটা করতে পারো না। তাই আমি এখানে ছুটে আসি। এখানে এসে মহিলাটিকে দেখে আবার তোমাকে ফোন করি। এখন কি করবে তটিনী? ওকে দিয়ে তো ওরা কোনো একটা চাল চালবে, নোংরা চাল চাইলে তোমার নাম দেবে। তখন কি হবে? তখনই এই কথা শুনে তটিনী বলতে থাকে, আমাকে যে করে হোক এই মেয়েটার সব খবর নিতে হবে। এই মেয়েটা কে? আদৌ কি ও সত্যি আমার মতো দেখতে, নাকি কোনো সার্জারি করিয়েছে? সবটাই আমাকে জানতে হবে। তখনই পরশুরাম বলতে থাকে, আমি তোমার পাশে আছি। তুমি একদম চিন্তা করবে না তটিনী, আমি তোমার পাশে সবসময় থাকবো, ছিলাম আর থাকবো। তখনই তটিনী বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না, তোমার তটিনীকে কেউ ফাঁসাতে পারবে না। তটিনী অবশ্যই জাল কেটে বেরিয়ে আসবে। যে জাল তটিনীর বিরুদ্ধে বেছানো হয়েছে, সে জাল কেটে অবশ্যই তটিনী বেরিয়ে আসবে। যে করে হোক, যে কোনো মূল্যে তটিনী সেখান থেকে বেরিয়ে আসবে। এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমি জানি তুমি অবশ্যই সবটা ঠিকঠাক করে দেবে। তখন এই কথা শুনে দেখা যায় বলরাম বলতে থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না, সবকিছু আমার
মাথার উপর দিয়ে যাচ্ছে। তার মানে কি ওরা আগে থেকে কোনো প্ল্যান কষে রেখেছিল, কোনো প্ল্যান, কোনো গুটি সাজিয়ে রেখেছিল নন্দিনী মুখার্জি। সত্যি এই মহিলাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই মহিলা কি করে এভাবে পাল্টে যেতে পারে? উনি তো আপনার দিদি, তাই না? এভাবে যে গিরগিটির মতো রং পাল্টাবে এটা আমি কল্পনাতেও করতে পারিনি। তখন এ কথা শুনে টোটালি বলতে থাকে, ও গিরগিটির মতো রং পাল্টালেও আমার করার কিছুই নেই, কিন্তু আমাকে আমাকে তো অবশ্যই নিজের নিজের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচাতে হবে। তখনই পরশুরাম বলতে থাকে, তুমি একদম চিন্তা করবে না তটিনী, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থাকবো। আমি তোমাকে হেল্প করতে যা যা প্রয়োজন, যা যা করণীয় সবটাই করব, তুমি একদম ভেবো না। এরপরে দেখা যায় তটিনী, পরশুরাম, বলরাম সবাই সেখান থেকে বেরিয়ে যায়। নিজেরা নিজেরা ডিপার্টমেন্টে চলে আসে। সেখানে সে তটিনী মহিতোষ বাবুকে বলতে থাকে, যে করে হোক ওই মেয়েটার টিকিটি গোষ্ঠী আমাদের খুঁজে বের করতে হবে। আমার মনে হচ্ছে ওর দ্বারাই কোনোভাবে কোনো খারাপ কাজ করানো হবে, সেই দায়ভার চাপিয়ে দেওয়া হবে আমার উপরে। কারণ চেহারা একদম সেম, কেউ বুঝতে পারবে না যে কোনটা তটিনী গাঙ্গুলি আর কোনটা তটিনী গাঙ্গুলি নয়। যদি আমাকে ফাঁসিয়ে দেয়, আমার আমার কোনোভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করার উপায় থাকবে না। তাই আপনি খুব বোঝার চেষ্টা করুন আর ওই মেয়েটাকে তুলে আনার চেষ্টা করুন। মেয়েটার সমস্ত খবর আমার চাই, ডিটেলস এর চাই। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে সব প্রমাণ এনে দেবে। পরশুরামকে বলতে থাকে তটিনী। তখনই পরশুরাম বলতে থাকে, তটিনী তুমি একদম চিন্তা করো না, আমার বউকে কেউ কখনো অপমানিত করতে পারবে না। আমার বউকে আমি প্রোটেক্ট দেবো, আমি প্রোটেকশন দেবো। তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, আমি জানি তুমি পারবে, তুমি অবশ্যই পারবে, তার কারণে আমি তোমাকে বলেছি। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমার বউয়ের বিপদ আর আমি সেটা উদ্ধার করতে পারবো না, এটা কোনো কথা? এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, আমি জানি তুমি সবটা পারবে। এরপরে দেখা যায় পরশুরাম তটিনী দুজনেই সেখান থেকে বেরিয়ে যায়। তখন তখন দেখা যায় বলরাম স্যারকে বলতে থাকে, স্যার কি হবে এখন? আমার মনে হচ্ছে নতুন করে আবার কোনো ষড়যন্ত্রের জাল বিছানো হচ্ছে। এবার জালটা বিছাচ্ছে তটিনী ও পরশুরাম, দুজনের উভয়ের ওপর দিয়েই জালটা বিছানো হবে। যে করে হোক আমাদের সমস্তটা হ্যান্ডেল করতে হবে, কারণ তটিনের কিছু হলে পরশুরাম কিন্তু একদম ভেঙে পড়বে। আমাদের ডিপার্টমেন্টের একজন দায়িত্ববান একজন অফিসার কিন্তু একদম ধসে পড়ে যাবে, একদম নক্ষত্রের মতো খসে পড়ে যাবে। স্যার বুঝতে পারছেন আমি কি বলছি? তখনই মহিতোষ বাবু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বলরাম, আমি বুঝতে পারছি তোমার কথাগুলো, আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বুঝতে পারছি না। এবার যে করে হোক আমাকে ওই মেয়েটাকে খুঁজে বের করতে হবে, মেয়েটাকে উঠিয়ে আনতে হবে। মেয়েটার পেছনে কে কে আছে, সঙ্গে কে কে আছে, সবটাই সবটাই জানতে হবে। এ কথা শুনে বলরাম বলতে থাকে, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়, কি করে ওখান থেকে ওই মেয়েটাকে তুলে আনা যায়। তখন এ কথা শুনে শিবপ্রসাদ এদিকে তটিনীকে বলছে যে, আমি বুঝতে পারছি না তোমার দিদি এমনটা কেন করছে। তোমার দিদিকে তো তুমি অনেক ভালোবাসতে, অনেক বিশ্বাস করতে। তোমার দিদি যে এরকম করে বেইমানি করবে সেটা কি কখনো ভেবেছিলে তটিনী? তখনই তটিনী বলতে থাকে, আমি কখনোই ভাবিনি যে দিদি আমার সঙ্গে এভাবে বেইমানি করবে। যদি জানতাম তবে আমি কিছুতেই দিদিকে সমস্ত প্রমাণ দিতাম না, দিদির হাতে সমস্ত প্রমাণ দিতাম না। আমি সবটা কপি করে নিজের কাছে রেখে দিতাম। তখন এ কথা শুনে দেখা যায় দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, এটাই তোমার সবচেয়ে বড় ভুল। এবার থেকে যতই যে আপন হোক না কেন, কাউকে বিশ্বাস করবে না, এমনকি আমাকেও নয়। কারণ কখনকার কি মনে হয় সেটা তো কেউ জানে না, তাই না? নিজের কষ্টের জিনিস কেন অন্যকে দেবে? তুমি দেবে, তোমার ইচ্ছে হলে তুমি দেবে, যেটুকু তোমার ইচ্ছে সে ঠিক সেটুকুই, তার বেশি নয়। তখন এ কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে, সত্যি তোমার মতো করে কেউ ভাবে না, তোমার মতো করে আমার কথা কেউ ভাবতেই পারে না। এরপরে দেখা যায় তটিনী ও শিবপ্রসাদ বাড়ি ফিরে আসে। তখনই তটিনী বলতে থাকে, লাট্টু ও পিকুকে বাড়িতে রাখতে হবে। এই দুদিন ওদের স্কুলে পাঠানোর কোনো প্রয়োজন নেই, সপ্তাহ আগে প্রমাণ হয়ে যাক, তারপরে ওদের স্কুলে পাঠানো যাবে। এখন জানি না কি করে কোন দিক থেকে বিপদটা আসবে, কোন দিক থেকে বিপদ হানিয়ে আনা হবে। কারণ হুবহু আমার মতো দেখতে একজনকে আনা হয়েছে, সে যদি গিয়ে স্কুলে লাট্টু ও পিকুকে ছাড়াতে চায়, তবে প্রিন্সিপাল ম্যাম এমনিতেই দিয়ে দেবে। তাই আমি দুদিন চাচ্ছি যে লাট্টু ও পিকু কোনোভাবেই বাড়ির বাইরে বেরোবে না, ওরা কোনো জায়গায় যাবে না। তখন এ কথা শুনে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমার যেটা ভালো, তোমার যেটা ইচ্ছে তুমি সেটাই করো, আমি তোমাকে বাধা দেব না। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, এটা বাধা দেওয়া বা না দেওয়ার কোনো কারণ নয়।
আসলে যে করেই হোক আমরা আমরা যাই করি না কেন আমাদের বাচ্চা দুটোকে তো আমাদের সেফ রাখতে হবে, তাই না? আর আমাদের নিজেদেরকেও নিজেরাই সেফ রাখতে হবে। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, তুমি একদম চিন্তা করবে না। এদিকে এদিকে দেখা যায় আয়ুষীর জ্ঞান ফিরেছে। আয়ুষী চিৎকার করে কাঁদছে আর বলছে, যে বাড়ি আমি যাকে ভালোবাসি সে আমাকে ঠকায়, আমি আর বিয়ে করব না, আমি আর কাউকে ভালোবাসবো না, আমাকে আমাকে কেউ বিয়ের কথা বলবে না, আমি ওই বিজিতকে কিছুতেই ছাড়বো না, আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু ও ও কি করলো, ও আমাকে ঠকিয়েছে, ও আগে একটি মেয়েকে খুন করেছে। তখন এ কথা শুনে দেখা যায় তখনই তখনই দেখা যায় নন্দিনী বলতে থাকে, তুই তো ওকে ক্ষমা করে দিতেও পারতি, তাই না? খুন করেছে, সে খুনটা তো হয়ে গেছে, তাই না? ও তো বললো যে ওর পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল বিধায় ওকে খুন করেছে, ও খুন করতে চায়নি। তখন তখন এ কথা শুনে আয়ুষী হাসতে থাকে আর বলতে থাকে, ছি বন্টি ভাই, তোকে দেখে সত্যি আমার এখন ঘৃণা হচ্ছে। ও ও ওর পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল বলে মেরে ফেলেছে। আমি যদি তবে ওকে একদিন একটা কথায় বাধা দিই, একটা জিনিসে ওকে বাধা দিই, তবে তো ও আমাকেও মারতে দুবারও ভাববে না, ও তো আমাকেও শিবানীর মতো মেরে মাটি চাপা দিয়ে দেবে। তোরা কি চাস যে তোদের বোন এভাবে এভাবে মাটি চাপা পড়ে যাক? তখন এই কথা শুনে দেখা যায় ত্রিপর্ণা চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার মেয়েকে আমি ওই লম্পটের হাতে কিছুতেই দেব না, আমার মেয়েকে আমি হারাতে চাই না। আমার বিশ্বাস আমার মেয়েকে ও বিয়ে করে নিয়ে গিয়ে আমার মেয়েকেও ঠিক ওইভাবে মেরে ফেলবে। তাই আমি চাই না যে কোনোভাবে আয়ুষী ওই ছেলেটার সঙ্গে যাক। তখন তখন এই কথা শুনে তখনই দেখা যায় নন্দিনী বলতে থাকে, তোমরা তোমরা সত্যিই বেশি ওভার রিয়াক্ট করছো। এভাবে সবটা ছেড়ে দিলে কি করে হবে বলো? নিজেদেরকে গুছিয়ে নিতে হবে। সবকিছু যদি নিজের হাতের মুঠো থেকে ছেড়ে দাও, তবে তো ঝামেলা হবেই, তাই না? তখন এই কথা শুনে তখনই তখনই দেখা যায় দীপালি বলতে থাকে, আয়ুষী, তুই কিন্তু ওই বেজির ছেলেটাকে আর বিশ্বাস করবি না। তোকে একে একে দুবারও বিশ্বাস ভেঙেছে, এরপরেও যদি তুই সবার সামনে বলিস, তবে কিন্তু অনেক বড় ঝামেলায় পড়ে যাবি। কথাটা মাথায় রাখিস। তুই কিন্তু কোনোভাবেই কিছু করার চেষ্টা করিস না। এরপরে দেখা যায় তখন আয়েশি বলতে থাকে, মামুনি, আমি তোমাকে অনেক কথা বলেছি, আমি তোমাকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি ওই ছেলেটার জন্য সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, ছর্দি ভাই, তোমার, প্রাচী, সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এমনকি ওই ছোট্ট ফুটফুটে দুটো শিশুর সঙ্গেও আমি খারাপ ব্যবহার করতে একবারও ছাড়িনি। তখন এ কথা শুনে দেখা যায় দীপালি বলতে থাকে, তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস সেটাই অনেক। আমি কখনো তোর কথায় কিচ্ছু মনে করিনি আইসি, একদম চিন্তা করবি না। তুই কিন্তু ওই ছেলেটা তোকে অনেক ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে। আর ভিজবি না মা। এভাবে নিজেকে আর আর খেলনা বানাস না। আমাদের ফ্যামিলির সবাই জেনে গেছে। এভাবে বারবার বারবার নিজেকে খেলনা হিসাবে সবার সামনে উপস্থাপন করিস না। ওই ছেলেটা আজকে শিবানীকে মেরেছে, কালকে তোকেও মারতে পারে, পরশু পরশু এই বাড়ির মহিলা আরো যারা আছে তাদেরকেও মারতে পারে। ওই ছেলের কোনো গ্যারান্টি নেই। তাই তো নিজের জীবন রক্ষা করতে এখনো সময় আছে। কিছু কিছু না ভেবে বিজিতের জীবন থেকে নিজেকে সরিয়ে নে। এখনো কিন্তু তোদের বিয়েটা হয়নি। যদি বিয়েটা হয়ে যেত, আজকে কি হতো তুই বুঝতে পারছিস? তখন এ কথা শুনে দেখা যায় আয়ুষী আয়ুষী দীপালিকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কি করতাম? আমাকে তো স্বপ্ন দেখিয়েছে বিজিতকে নিয়ে, আমি তো বিজিতকে ভালোবেসে ফেলেছিলাম। আমি কি জানতাম যে ও এতটা জঘন্য, এতটা নীচ? আমি যেটুকু দেখেছি সেটুকু ও আমাকে বলেছিল যে ওগুলো ও বাদ দিয়ে দিয়েছে। তাই আমি আর কোনোভাবেই কিছু করতে পারিনি। ও আমাকে বলেছিল যে ওটুকু নিজেকে বাঁচানোর জন্য ওকে করতেই হবে, তা না হলে তো নিজেকে বাঁচাতে হবে, তাই না? তাই আমি ওকে সাহায্য করেছিলাম, কিন্তু এবার থেকে আর কখনো আমি ওকে সাহায্য করব না। আমি বুঝতে পেরেছি যে ও কত বড় ক্রিমিনাল, কত বড় অপরাধী। ওকে আর আমি নিজের জীবনে জায়গা দেব না।